ভালো সঙ্গীত পরিচালক যারা, তারা কি করেন, তারা একটা রাগের মধ্যে থাকেন না, তারা অনেকগুলো রাগ কিংবা অনেকগুলো থিম সেগুলোকে একসঙ্গে ম্যাচ করিয়ে দেন। কারণ এটা বহুদিন আগে আমি এই পণ্ডিত দীপক চৌধুরীকেই বলতে শুনেছি, যার কথা আমি বলছিলাম, যে উনি অনেকগুলো ভালো ছবিতে মিউজিক ডিরেকশন দিয়েছি, যেমন আকালের সন্ধানে মিউজিক ডিরেকশন দীপক চৌধুরী, হীরক রাজার দেশে সেতারটা দীপক চৌধুরীর বাজানো, শরৎটা তেজেন্দা মানে তেজেন্দ্রনারায়ণ মজুমদার বাজিয়েছিলেন, এটা সত্যজিৎ রায়ের ডিরেকশন ছিল। তো ওনাকে বলতে শুনেছি যে শোন, একটা গানে তুই সুর দিলি, গানটা শুনতে শুনতে যদি লোকের মনোযোগটা রাগের দিকে চলে যায় তাহলে কিন্তু তুই গেলি চোপাট, গানটা শেষ কিন্তু তাহলে পরে। ওই জন্য ওরা রাগ মিক্সিং করে। আর সেইটা যেমন আগেও ছিল, এখনো আছে। এখন বলছি না, 90-এর দশকে যিনি প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, যিনি একদম সেই মানে স্টর্মিং করা যেটা বলে, মিস্টার A.R. রহমান। A.R. রহমানের গান মানেই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। পথের পাঁচালী মানেই আমাদের সেই আবার নস্টালজিয়া, ছোটবেলায় দেখা এবং বারবার দেখতে ইচ্ছে করে। এবং এই আপনার এই বাজনা শুনতে শুনতে কিন্তু ওই ছোটবেলাটাই বারবার ফিরে আসে, সেই নস্টালজিক হয়ে পড়ার মুহূর্ত তৈরি হয়। এবার আমি যেটা বলছি, মানে এটা ভীষণই আমার মনে হচ্ছে খুব উপযুক্ত একটা প্রশ্ন হবে আপনার কাছে, যে আমরা ছোটবেলা থেকে আমাদের বা আপনার ছোটবেলা যেভাবে তৈরি হয়েছে সাংগীতিক পরিবেশ, কালচারাল বা একটা আবহ তৈরি করেছিল শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি, ঘরে ঘরে আগে দেখতেন যে গান বাজনার একটা চর্চা হতো, অবশ্যই এটা তো সারেগামার আওয়াজ শোনা যেত সর্বত্র, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে যায়। একদম এই যে শাস্ত্রীয় সঙ্গীত থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানে সেটা আমাদেরও কিছুটা দায় আছে। শুধু পরবর্তী প্রজন্মকে আমরা দায়ী করলে তো চলবে না, আমাদেরও কিছু তাদেরকে সঞ্চারিত করা উচিত ছিল, হয়তো সেটাতে আমরাও ফেল করছি। কিন্তু আপনার এইভাবে এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি, যে শাস্ত্রীয় সঙ্গীত বিমুখ হয়ে গেলে তো একটা রুট থেকেই নিজেকে তুলে ফেলা হয় আমার মনে হয়, তা সেইটা ভীষণভাবে কিন্তু একটা সংকটের সৃষ্টি করছে, সেইটা কি রকম মনে হচ্ছে আপনার? এটা তো একটা বিরাট সমস্যার ব্যাপার। মানে আমাদের সময় আমরা যখন গান বাজনা করেছি, আমরা কেন জানি না কিছুটা ভয়ে ভক্তিতে, যাই হোক এরকম ব্যাপার, কিংবা মা যেহেতু গান করেন সেই তো আমাকেও একটা কিছু করতে হবে, ট্রেন্ড ফলো করা, যেটা এখনকার ছেলেমেয়েরা একদম করে না। সেটাই, তার জন্য একটা ভালো জিনিসও হচ্ছে, একটা বায়োডাইভার্সিটি তৈরি হচ্ছে, কিন্তু যে দেখা যাচ্ছে বাবা বাঁশি বাজাচ্ছে, ছেলে ফুটবল খেলছে, কিন্তু সুন্দর হচ্ছে, কিন্তু তবু তো ফুটবল খেলছে, এখন ফুটবল খেলছে, শিবংশ মোবাইলের যুগে এখন সবাই মোবাইলটা তো মানে হ্যাঁ, মোবাইলটা তো বিশাল একটা ক্ষতিও করছে, আবার ইচ্ছে করলে সেখান থেকে তারা কিছু ইনফরমেশন গেইন করতে পারে। এই পরবর্তী প্রজন্মকে এই শাস্ত্রীয় সঙ্গীত মুখী করা যাবে কি, মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলছে, ধ্যান ধারণায় কি বলছে আপনি, তাদের জন্য কি বার্তা? কেউ যদি নতুন করে বাঁশি শিখতে চায়, হতেও তো পারে, বা আমাদের পরবর্তী প্রজন্মের যারা বাবা মা মানে আমাদের মতো, তাদের জন্য কিছু যদি বার্তা আপনি দেন তাহলে ভালো হয়। একটা ব্যাপার খুব এনথুজিয়াস্টিক, সেটা হচ্ছে যে ওই যে যেরকম বললাম যে 70-এর দশকে কেউ বাঁশি বাজাতো না, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমার কাছে অন্তত 15 থেকে 20টা ছেলে মেয়ে বাঁশি শেখে, এবং প্রতিদিনই অ্যাভারেজে আমি একটা করে ফোন পাই। এই ইন্টারভিউটা চলতে চলতেও একটা ফোন এসছে আমার কাছে, ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে একটি ছেলে, সে একান্ত মানে সে অনেকক্ষণ ধরে আমাকে কনভিন্স করানোর চেষ্টা করলো যে স্যার আমি আপনার কাছে শিখবো। এটা ভালো, বাঁশিটা এখন বাজাচ্ছে অনেকেই। একটা ব্যাপারে এদের আমি বুঝিয়ে পাই না, যে ফিল্মের গান তোমরা শুনছো শোনো, কিন্তু ফিল্মের গান তো সেটা রাগ সঙ্গীতের বাইরে কিছু হয় না, কিছু হয় না, একই তাল একই রাগেই আমরা রাগের মধ্যেই আছে। সেটা পুরোনো গানই বলা যাক, নতুন গানই বলা যাক, ভালো সঙ্গীত পরিচালক যারা, তারা কি করেন, তারা একটা রাগের মধ্যে থাকেন না, তারা অনেকগুলো রাগ কিংবা অনেকগুলো থিম সেগুলোকে একসঙ্গে ম্যাচ করিয়ে দেন। কারণ এটা বহুদিন আগে আমি এই পণ্ডিত দীপক চৌধুরীকেই বলতে শুনেছি, যার কথা আমি বলছিলাম, যে উনি অনেকগুলো ভালো ছবিতে মিউজিক ডিরেকশন দিয়েছি, যেমন আকালের সন্ধানে মিউজিক ডিরেকশন দীপক চৌধুরী, হীরক রাজার দেশে সেতারটা দীপক চৌধুরীর বাজানো, শরৎটা তেজেন্দা মানে তেজেন্দ্রনারায়ণ মজুমদার বাজিয়েছিলেন, এটা সত্যজিৎ রায়ের ডিরেকশন ছিল। তো ওনাকে বলতে শুনেছি যে শোন, একটা গানে তুই সুর দিলি, গানটা শুনতে শুনতে যদি লোকের মনোযোগটা রাগের দিকে চলে যায় তাহলে কিন্তু তুই গেলি চোপাট, গানটা শেষ কিন্তু তাহলে পরে। ওই জন্য ওরা রাগ মিক্সিং করে। আর সেইটা যেমন আগেও ছিল, এখনো আছে। এখন বলছি না, 90-এর দশকে যিনি প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, যিনি একদম সেই মানে স্টর্মিং করা যেটা বলে, মিস্টার A.R. রহমান। A.R. রহমানের গান মানেই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, রোজার মিউজিক, রোজার যে
যে থিম সংটা song, একটু বাজাবো? হ্যাঁ 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 ওই যে এটা কি? এটা কিছু নয়, এটা যে বিশুদ্ধ দেশ রাগটা এর থেকে ভালো হতেই পারে না। মানে এইটার পাশাপাশি যদি বাজানো যায় তখন বর্তমান প্রজন্ম ওরা রিলেট করতে পারবে যে ও আচ্ছা, রবি ঠাকুরের এই গানটা তো এই গানটার সঙ্গে একদম মিলছে ব্যাপারটা। তো এই ব্যাপারটা কিন্তু আছে, এটা এখন সবাই এরা বোঝে না। আমরা চেষ্টা করব কিংবা এই যে ইনস্টিটিউটের তরফ থেকে আমি বলছি এদের এখানে এই মিউজিক ম্যানেজমেন্টের জন্য এরা যদি একটা এরকম একটা মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স যদি চালু করেন, যাতে করে লোকে বুঝতে পারে ব্যাপারটা। প্রথমত গুড মিউজিক ব্যাড মিউজিক এইটার তফাৎটা বুঝতে হবে এখনকার প্রজন্মে। যে ইয়েটা 1 লক্ষ ভিউ পেয়ে গেল ইউটিউবে, তার মানে যে সেটা একটা উৎকৃষ্ট গান, আর যেটার 1000 ভিউ সেটা নিকৃষ্ট, সেটা নয় ব্যাপারটা। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হয়তো এটা কেউ পারে, অনেকেই পারে, আমি বলবো এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা। তবে এই অর্গানাইজেশন অনেকটা চেষ্টা করে মিউজিক ম্যানেজমেন্টের মধ্যে একটা মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স যদি রাখা যায়, যে যাতে করে এই ধরনের জিনিসগুলো যে তোমরা যেটা শুনছো, দেখো এইটার মধ্যে এই এলিমেন্ট গুলো আছে, কিভাবে মিক্স হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, এইটাই ঘটনা। এই প্রসঙ্গে আমার মনেই পড়ে গেল, আমরা তো পুরোনো আমলের লোক, পুরোনো গান নিয়ে ডিল করব। একটা খুব সুন্দর রাগ আছে, সন্ধ্যেবেলার রাগ ইমন, আমি বন্দিশ বাজিয়ে শোনাচ্ছি, যেটার মধ্যে আবার অবভিয়াসলি শ্রীকৃষ্ণকে ছাড়া কোনো কথা নেই। সেটা তো বটে। আমি নিজেই দেখেছি যে আমরা যে শাস্ত্রীয় সঙ্গীতে যে বন্দিশগুলো আমরা গাই, 10টা বন্দিশের মধ্যে 8টা কম্পোজিশন থাকে, তার ভেতরে কিন্তু রাধাকৃষ্ণ। হ্যাঁ, এটাই হয়। এটা কি কোনো মানে যুক্তি আছে? তা না, এটা যুক্তি কিছু নেই। মানে ওনাদেরকেই ওই রকম একটা মানে লাভ আইকন বলুন, কিংবা ওই ব্যাপারটার আইকন হিসেবে ধরা হতো। কিংবা ধরুন ঠুমরি রাধাকৃষ্ণ ছাড়া তো ঠুমরি নেই, হয় না সব কটা হয় রাধাকৃষ্ণ, নইলে পরে একটা সুপ্রিম পাওয়ার, তার কাছে যাওয়ার একটা যে আকুতি, যেটা সবাই চেষ্টা করে। আপনি আপনার সাবজেক্ট নিয়ে চেষ্টা করছেন যে একটা জায়গায় পৌঁছানো। আমরা যে ভালো পারফরমেন্স দিচ্ছি, কিংবা আমরা একটা পারফেকশনের জায়গায় যাচ্ছি, এটা তো মেডিটেশন করার মতো ব্যাপারটা না। তো এইটা আমি একটুখানি এদেরকে শোনাতে চাইছি। তাহলে আমরা আজকে মোটামুটি মানে গল্পের তো কোনো শেষ হয় না, এন্ডলেস যাকে বলে। আর শুনতে শুনতে অনেক সমৃদ্ধ হলাম আমি নিজেই, দর্শকও, আমার ধারণা দর্শকও হলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কিন্তু এইভাবে তো শেষ করলে আমি মানে পণ্ডিতজিকে এইভাবে শেষ করার মানে এই আলোচনা দিয়ে শেষ হয় না, পণ্ডিতজির বাজনা দিয়েই শেষ করতে হবে। তাহলে আজকের মতো আমরা মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কলকাতা নিউ আলিপুরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাচ্ছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান পণ্ডিতজির বাঁশির আওয়াজ ইমন রাগেই শেষ করব। সকলে ভালো থাকবেন। নমস্কার। রাগ ইমন বড় সুন্দর রাগ। এই রাগটা কিন্তু আমাদের দেশের রাগ নয়। সবাই বলেন যেটা আমির খসরুর সময় ইয়ামেন বলে আমাদের বাইরে বিদেশে একটি কান্ট্রি আছে, সবাই জানেন একটা দেশ আছে, ইয়ামেন থেকে এখানে সমস্ত বাণিজ্য করতে উট নিয়ে সমস্ত যারা আসতেন সেই সময়, তারা নাকি এই টিউনটা গাইতেন, এই বিশেষ শটটা। সেইটার থেকে ইয়ামেন থেকে ইয়ামান এসছে। তো আবারও সেই রাধাকৃষ্ণের প্রসঙ্গই চলে আসছে, কারণ আমাদের অধিকাংশ বন্দিশ, গানের বন্দিশ যেগুলো আমরা করি, সেগুলোর ভেতরে কিন্তু ঘুরে ফিরে সেই কৃষ্ণ, মানে আমার বাঁশি যার যন্ত্র তিনিই ঘুরে আসেন আবার। তো এই বন্দিশটিও খুব পুরনো প্রাচীন বন্দিশ। কথাটি হচ্ছে মোহে গাগরনা ভরন দেতা পাইয়া পড়ু তোড়ে কানহা কুবর। মানে শ্রীরাধিকা বলছেন যে আমাকে ঘোড়াটা ভরতে দাও। তো চলো। মোহে গাগরনা ভরন দেতা, মোহে গাগরনা ভরন দেতা পাইয়া পড়ু पैया परू
तोरे कान कुबर पैया परो तोरे कान कुबर मोय गगरना वरन दे।